আমরা ভবিষ্যৎ জানতে চেয়েছি আজ থেকে না, বহু কাল ধরে ভবিষ্যৎ জানতে চেয়েছে উপনিষদ। তাই 5000 বছর পর কি হবে সেটা তারা জানিয়ে গেছেন। এবং ফ্রান্সের নস্ট্রাডামাসের যদি কথা বলি, তিনিও ভবিষ্যৎ জানাতে চেয়েছেন। তো এটার উপরে পড়াশোনা করছে আমাদের দেশ আজ থেকে না, মনে হয় হাজার হাজার বছর ধরে। আমার সঙ্গে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন, আচার্য স্মিতা শাস্ত্রী। ভবিষ্যৎটা জানা আমাদের জন্য কতটা দরকার বা জরুরি, সেটা দিয়ে আমরা আমাদের পথ চলা শুরু করব। এবার আস্তে আস্তে বিজ্ঞান, তার কর্মকাণ্ড, তার পড়াশোনা, কেন এই লাইনে আসলেন সেগুলো জানবো। নমস্কার, আমি আচার্য স্মিতা শাস্ত্রী। তো এই ভবিষ্যৎ জানা আমাদের কাছে কেন ইম্পর্টেন্ট সেটা বলতে গিয়ে আমাকে দুটো শব্দ বলতে হবে। সেটা প্রথমেই হচ্ছে, আমরা প্রত্যেক ক্ষেত্রে বলে রাখি কোনো ঘটনা ঘটার আগেই, ঘটনা ঘটার পরে, যে সবকিছু তো ডেস্টিনি ছিল বা সবকিছু ভবিতব্য ছিল, যা ঘটবেই। সেটা ঘটে যাওয়ার পরে যেহেতু বলি, তাই জন্য আমাদের নিজেদের সেক্ষেত্রে অনেকটা মনে ভারাক্রান্ত মনে আমরা সেই কথাটা বলি। কিন্তু যতটুকু আমার নলেজ, সেটা যদি আমরা আগে থেকে, হ্যাঁ অবশ্যই আমরা ঈশ্বর নই, আমরা 100% বলতে পারবো না, কিন্তু যদি কিছুটা ইন্টিমেশন আমাদের থাকে, তো সেই ব্যাপারে হয়তো ঘটনাটা হয়তো নিশ্চয়ই ঘটবে, কিন্তু সেই ঘটনাটা সম্বন্ধে সচেতনতা থাকে, হয়তো ঘটনাটা অতটা পর্যায়েও ঘটবে না। আর সেখানেই রয়ে যায় ভবিষ্যৎবাণীর প্রয়োজনীয়তা। একটু ইন্টারজাকশন করি। আমাদের ক্লাসে আমরা 30 জন পড়াশোনা করি। দেখা যায় একজন ফার্স্ট আসে, একজন সেকেন্ড আসে, একজন লাস্টও আসে। এই ভবিষ্যৎবাণীতে কোথাও কোথাও গিয়ে কি মনে হয় আর একটু যদি আমরা জানতে পারতাম এটার চেয়ে বেশি, বিজ্ঞানের সমন্বয় কি অ্যাস্ট্রোনমি, নাকি অ্যাস্ট্রোনমি বিজ্ঞানের চেয়ে কিছু আলাদা? অ্যাস্ট্রোনমি বিজ্ঞানের চেয়ে আলাদা নয়, অ্যাস্ট্রোনমি বিজ্ঞানের সমন্বয়েই আমরা বলে মনে করি। মানে গ্রহ রত্ন সব রত্ন, বিকজ আমরা যখন ফিজিক্স পড়ি, ফিজিক্সের একটা পার্ট হয় অ্যাস্ট্রোনমি, ঠিক আছে? সেখান থেকে আমরা প্ল্যানেট স্টাডি করি, এবং নাসাতে যারা বসে আছেন আমাদের স্পেস ইঞ্জিনিয়ার্সরা, তারাও এই প্ল্যানেটস গুলোকে নিয়ে কথোপকথন মানে ইন্টারাকশন করেন। এবার আমাদের ক্ষেত্রে কি হয়, আমরা বুঝতে পারি না যে এই প্ল্যানেটস গুলো আমাদের লাইফে কতটা এফেক্টিভ, ঠিক আছে? একদম। যখন আমিও ক্লাস 9 বা 10 স্ট্যান্ডার্ডে ছিলাম, বিশ্বাস করতে একদমই চাইতাম না, বাট আস্তে আস্তে যখন 11 থেকে সাডেনলি আমার মনে এই চিন্তা ভাবনা জাগলো যে না, আমার এটা জানার একটা ইচ্ছা জাগলো, তখন আমি আস্তে আস্তে কিছু স্টাডি শুরু করলাম, যেটা খুবই বেসিক লেভেলের ছিল, কোনো ইনস্টিটিউশন নয়, কিছুই নয়। তো সেক্ষেত্রে আমি দেখলাম, যখন একটা মানুষের জন্মক্ষণ, সেই সময়ে কিছু প্ল্যানেটস ফটোগ্রাফির মতো চেপে, যেটা আমরা রামচন্দ্রের সময়, জিসাসের সময় শুনেছি এবং ইতিহাসে একদম মানে খোদিত রয়েছে একদম। তো ওই সময়টাতে ওই গ্রহগুলো যেমন জুপিটার, ভেনাস কোন জায়গায় আছে, এটা তো একটা সায়েন্সই যে প্ল্যানেটস গুলো ঘুরছে, এবং সেই প্ল্যানেটস গুলো আজকের দিনে আপনি আর আমি যখন বসে আছি কোথায় দাঁড়িয়ে আছে। তো সেই যে ডিফারেন্সটা থেকেই যারা আমরা জ্যোতিষীগণ আছেন, তারা বিচার করব যে কি ঘটতে চলেছে আমাদের জীবনে, আর আমি যখন জন্মেছিলাম তখন কি ঘটনা, এটারই একটা সমন্বয়। মানে আমি যদি ইজি করে বোঝাই অডিয়েন্সদেরকে, 22শে এপ্রিল একটা অ্যাক্সিডেন্ট কাশ্মীরে হতো, কিন্তু 21শে এপ্রিল যারা ফিরে এসেছেন তাদের জীবনে আর 22শে এপ্রিল ঘটবে না। এরই কি প্রেডিকশন আপনারা করছেন? এক্স্যাক্টলি, কেননা আমাদের অ্যাস্ট্রোলজির একটা পার্ট হচ্ছে মানডেন অ্যাস্ট্রোলজি। এই মানডেন অ্যাস্ট্রোলজির মাধ্যমে আমরা দেশের, দশের, তারপরে আমাদের সমস্ত ভৌগোলিক আর্থকোয়েক থেকে শুরু করে এভরিথিং আমরা বলতে থাকি, ঠিক আছে? তো এর মাধ্যমে আমরা জানতে পারি আজকে যখন এই ঘটনাটা 22শে এপ্রিল যারা ফিরে এলো বা 23শে এপ্রিল ঘটনাটা ঘটলো, এই যে ঘটনাটা ঘটলো, যদি তারা কেউ তার থেকে 2 মাস আগে কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো মানুষের কাছে গেছে, নিউমারোলজিস্ট, সে তখন অবশ্যই তাকে বলেছেন যে 6 মাস পরে বা 2 মাস পরে আপনার জীবনে এরকম কিছু হতে পারে, ঠিক আছে? এবার অনেকে হয়তো সেটাকে ইগনোর করেছেন, অনেকে মনে করেছেন তার মানে একটা সতর্কতার দরকার আছে। তো এখানেই আমার মনে হয় অ্যাস্ট্রোলজির প্রয়োজনীয়তা। এইবার মেন প্রশ্নে আসো, এই যে প্রেডিকশন করছেন, এর জন্য কি কি পড়তে হলো, কি কি করলেন, যেটা পড়ার পরে মনে হলো হ্যাঁ আমি আরেকটু বেশি করে বলতে পারি? এক্স্যাক্টলি, ফার্স্টে দেখুন আমার নিজের সম্বন্ধে আমি একটু এক লাইন বলবো। একদম। কেননা আমার ব্যাকগ্রাউন্ডই হচ্ছে কমার্স ব্যাকগ্রাউন্ড, আমি অ্যাকাউন্টস নিয়ে পড়াশোনা করেছি, অ্যাকাউন্টস অনার্স নিয়ে আমার ডিগ্রি মাস্টার্স আমি কমপ্লিট করেছি।
কিন্তু সেটা তো করতে করতে একটা ছেলে বা মেয়ের 21 বছর বয়স হচ্ছে। বাট আমার চিন্তা ভাবনা জেগেছে একেবারে আমার 15-16 বছর বয়স থেকে, যখন আমি ক্লাস 11 স্ট্যান্ডার্ডে ছিলাম। আমি সামহাও কারোর দ্বারা, আমাদেরই একজন মানে গুরু বলতে পারেন, পণ্ডিত বলতে পারেন, যে আমাদের বাড়িতে আসতো এবং যিনি সংখ্যা তত্ত্ব নিয়ে কেবলমাত্র কাজ করতেন। এবং তার কিছু কিছু মিরাকল প্রেডিকশনে আমি এতটাই ইন্সপায়ার হই যে আমি কোনো না কোনো ভাবে এটা নিয়ে করতাম, এবং সেক্ষেত্রে এটা আমার ইন্টারেস্ট গ্রো করে, এবং সেই লেভেলে পড়ার পরে আমাকে আর সেখানে করতে দেওয়া হয় না, এবং আমি আমার গ্র্যাজুয়েশন মাস্টার্স সব কমপ্লিট করি। কিছু সময় পরে আমি তখন চাকরিও করছিলাম, তো সার্ভিস করতে করতে হঠাৎই আমার মনে হলো যে এই ব্যাপারটা নিয়ে আমার পড়াশোনা করা উচিত, এবং সেক্ষেত্রে আমি প্রথমে ডিপ্লোমা, দেন ডিগ্রি, তারপরে ব্যাচেলার্স, তারপরে মাস্টার্স, তারপরে এমফিল এবং তারপরে পিএইচডি জার্নি করি বেনারস ইউনিভার্সিটি থেকে। ঠিক আছে, মানে এরকম জার্নিতে আপনার কোথাও মনে হয়নি না এবার ছেড়ে দিই, কি দরকার আছে, নাকি উল্টো হলো? আমার মনে হয়েছে আমার সারাউন্ডিং এ যারা মানুষ আছে, অবশ্যই ক্লায়েন্ট বলে বলবো না, তারা আমাকে আরো ইন্সপায়ার করেছে যে তুমি আরো জানো স্মিতা, এবং সেই জ্ঞানটা কেবলমাত্র তাদের জন্য নয়, আমারও একটা স্যাটিসফ্যাকশন দিয়ে গেছে, এবং আমার মনে হয়েছে এই পড়াশোনার কোনো সমাপ্তি নেই। আচ্ছা, রাইট। বলছি যে আমরা তো নিজেদের ব্যাপারেই এসে প্রশ্ন করি, ম্যাক্সিমাম লোকজন, ক্লায়েন্ট বলুন যাই বলুন, কি রকম প্রশ্ন আপনার কাছে আসে, মানুষ কি জানতে চায় আপনার থেকে? আজকের যুগটা না ভীষণ মাত্রায় কি বলবো, মেটেরিয়ালিস্টিক যুগ হয়ে পরিণত হয়েছে। এখন যখন আমি প্রথমেই বলি যে আমি একটা রেপুটেড ব্র্যান্ডের সাথে অ্যাটাচড আছি, যেহেতু আমার পারমিশন নেই তাই জন্য আমি ওপেন ইন্টারভিউ বলতে পারছি না, আর সাথে সাথে আমি 4টে চেম্বারও করি, এবং লিটারালি আমি বাস্তু ভিজিট করি, মানে বাস্তুশাস্ত্র ভিজিট করি। তো এক্ষেত্রে যখনই আমার কাছে মানুষেরা এসছেন যেভাবেই হোক চেম্বারে, তাদের কাছে বেশিরভাগ একটাই প্রশ্ন আমি দেখতে পারি, যে যদি তারা ম্যারিড কাপলস হন সেক্ষেত্রে তাদের সন্তানকে নিয়ে একটা বড় প্রশ্ন, এবং তাদের স্বাস্থ্যকে নিয়ে বড় প্রশ্ন, মানে এই দুটো প্রশ্ন বারে বারে উঠে এসছে। এবং সাথে সাথে যে বললাম মেটেরিয়ালিস্টিক একটা সমাজ সৃষ্টি হয়েছে, যে কার কত উন্নতি কত তাড়াতাড়ি হতে পারে, কোন দশায় সেটা হবে, কোন দশায় সেটা হবে না, এরই স্পেসিফিকেশন নিয়ে আমার কাছে কিন্তু ক্লায়েন্টরা বারে বারে এসছে। আচ্ছা, ডক্টর তো ওষুধ দেয়, এখানে তো পাথর দিতে হয়, তাহলে কি ধরনের পাথর আমাদের দেশে সবচেয়ে বেশি চলে, এবং আপনার কোনটা মনে হয় যে এই পাথরটি হচ্ছে সবকিছুর জন্য দেওয়া যায়, এরকম কিছু কি পাথর আছে? আমি বেসিক জায়গা থেকে সবার হয়ে প্রশ্নটা এই জন্য করছি যে ইজ ডায়মন্ড ইম্পর্টেন্ট, ইজ মানে কি পলা ইম্পর্টেন্ট, ইজ দ্যাট ইম্পর্টেন্ট, আর এমন কিছু আছে যেটা নর্মাল লাইফ লিড করার জন্য ইম্পর্টেন্ট? এক্ষেত্রে আমি বলবো রেমেডি বলতে কেবলমাত্র আমরা পাথরকেই বোঝাই না, যখন রেমেডির পার্ট হয়, মানে আমি স্পেসিফিক্যালি বোঝাই না, এবং যার জন্য আমার ব্র্যান্ড যেখানে আমি বসি সেখানে আমাকে অনেক কিছু সাফারও করতে হয়, কেননা ওখানে স্টোন রিলেটেড ব্যাপারই হয়, যেহেতু আউট অফ দ্য ওয়েতে গিয়ে আপনি করছেন। আমি যেহেতু আউট অফ দ্য ওয়েতে গিয়ে করি, এই মানে সমস্যায় আমার সম্মুখীন হতে হয়। এই যে রেমেডি সেক্টরটাকে নিয়ে আপনি বললেন, খুব ভালো একটা জিনিস, কেবলমাত্র কি ডাক্তারের কাছে এসে ওষুধ মানে রোগ জিজ্ঞেস করলেই হয়, তার ওষুধটাও আমাকে জানতে হয়। সেক্ষেত্রে আমি ফার্স্টেই বলবো সাধ্য অনুযায়ী এটা রেমেডি। অনেকে পুজো আচ্ছার মাধ্যমে রেমেডি করেন, অনেকে মূল বা শেকড় যে আছে সেটার মাধ্যমে রেমেডি করেন, অনেকে স্টোনস এর মাধ্যমে রেমেডি করেন, অনেকে রুদ্রাক্ষের মাধ্যমে রেমেডি করেন। ঠিক আছে, অনেকে নিজের বাস্তুকে নতুন ভাবে তৈরি করে রেমেডি করেন, তাই মাধ্যমটা অনেক বেশি হয়ে যায়। আচ্ছা, কিন্তু এক্ষেত্রে আপনি বলেছেন কোন স্টোনটার বেশি রিকোয়ারমেন্টস হয়, যেটা করলে একটা স্টোনেই সবটা কভার আপ হয়। ফ্র্যাঙ্কলি স্পিকিং দাদা, যে এরকম কিছু নেই যে একটা স্টোনের মাধ্যমে আমি সবটা রিকভারি করতে পারবো, বাট অবশ্যই আমার ইন্ডিয়ান কালচারে আমি যেটা দেখেছি, বা আমার পশ্চিমবঙ্গ বা আমার ইন্ডিয়ার যত ক্লায়েন্টস আছে, আমি দেখেছি মানসিক সবার ক্ষেত্রে, বেশিরভাগের ক্ষেত্রে চন্দ্রের আনস্টেবিলিটিটা আমি খুব ভাবে দেখতে পেয়েছি, মানে মুড সুইং করা, আমাদের এনভায়রনমেন্ট পশ্চিমবঙ্গ বা কলকাতার ক্লায়েন্টস, যেটা অন্যান্য স্টেটের ক্ষেত্রে দেখিনি, সেক্ষেত্রে আমি দেখেছি চন্দ্রটা কিন্তু ভীষণ ভাবে। এবার সেক্ষেত্রে আমার জ্যোতিষ বন্ধুরা অনেকেই বলতে পারেন যে কেবলমাত্র চন্দ্রেরই কি সমস্যা হয়, সেখানে মঙ্গল বুধের কোনো সমস্যা নেই বা আছে। আপনি যেহেতু বলেছেন কোন সমস্যাটা বেশিরভাগ দেখতে পারেন, আমি আমার ক্লায়েন্টের অ্যাসপেক্টে বলছি চন্দ্রের সমস্যাটা কিন্তু, এবং মঙ্গলের সমস্যা, যেটা আমাদের সংসার ডিনোট করে, আমাদের দুর্ঘটনা, আমাদের সমস্ত কিছু কর্মক্ষমতা এটাকে ডিনোট করে, এই দুটো কেসেস আমার কাছে মানে ফ্রিকোয়েন্টলি আসে, এটা আমি দেখতে পেয়েছি।
এখনো আমাদের দেশে এইটাকে সায়েন্স হিসেবে বা অন্য হিসেবে দেখা হয়, মানে সামওয়্যার ডাউন দ্য লাইন একটু ছোট করা হয়। কিন্তু আমি যেটা দেখেছি সাধারণ মানুষ এটাকে ভীষণভাবে মেনে নিয়েছে এবং প্রচুর পরিবার একজন গুরুকে বিশ্বাস করেন। অনেক ক্ষেত্রে হয়তো আপনি গুরু, বা অনেক ক্ষেত্রে তারা মন্দিরে গিয়ে কোনো গুরুকে বেছে নিয়েছেন। এরকমও কি আপনি ক্লায়েন্ট বলবো বা এরকম কি লোক পেয়েছেন যে আপনার এক কথাতে বিশ্বাস করে আপনি যেটা বলেন সেটা শোনেন? যদিও আপনার বয়স সেরকম নয়, কিন্তু আমি বলবো আপনার এক্সপিরিয়েন্সটা তো সেরকমই বলছে। এত পড়াশোনা তো এই কাজেই লাগবে। এটা যদি বলেন, আমি জানি না বললে কজন এগ্রি করবেন কিনা করবেন না আমি জানি না, বাট আমি আমার জার্নি স্টার্ট করেছি আজ থেকে 4 বছর আগে। খুব শর্ট জার্নি আমার 98.99% ক্লায়েন্ট বলতে পারেন যখন আমি যা বলেছি এক কথায় সেটাকে অ্যাকসেপ্টেন্স দিয়ে সেটা করেছেন, এবং পরবর্তীকালে তারা এসে আমাকে ফলো জানিয়েছেন যে তারা ভালো আছেন। আর সেই জায়গাতে গিয়ে আমার স্যাটিসফ্যাকশন, আমার অন্য কিছু স্যাটিসফ্যাকশন নয়, এবং সেখানের জন্যই আমি হয়তো এই জায়গাতে দাঁড়িয়ে আছি আজকে 4 বছর। শেষ প্রশ্নের দিকে যাচ্ছি, এরপরে আপনারা অনেকবার তাকে স্ক্রিনে দেখতে পাবেন, বিভিন্ন প্ল্যাটফর্মে দেখতে পাবেন। আমরা কোথাও কি বিশ্বাসহীনতায় ভুগছি? আমাদের দেশের নেতাদেরকে যদি আমি এক কথায় ধরি, আমরা গরিব দেশ, এইখানে কি মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস বিশ্বাসহীনতায় ভুগছে? তারা কি সবসময় অন্যের দিকে তাকিয়ে থাকে? তাদের বিশ্বাস আনার জন্য কি বলবেন? দেশকে ভালোবাসার জন্য কি বলবেন? দেশকে ভালোবাসার জন্য অবশ্যই বলবো যে বিশ্বাসহীনতায় দেশ ভুগছে অবশ্যই, যার সময় বা পরিস্থিতি যাচ্ছে, কিন্তু এটুকু বিশ্বাস রাখি আপনি হয়তো জানেন ভারতবর্ষ মকর রাশির অন্তর্গত। আচ্ছা, ইনফ্যাক্ট আমি নিজেও ক্যাপ্রিকর্নেরই একজন জাতিকা, ঠিক আছে। হয়তো ভুল পথে বা ভুল বিশ্বাসে বা ভুল একটা সার্কামস্টেন্স তৈরি হয়েছে, কিন্তু ফাইনালি যে জায়গায় পৌঁছাবে আজ থেকে বেশ কিছু সময় পরে আমাদের দেশ, সেটা কিন্তু একটা সঠিক সিদ্ধান্ত এবং সঠিক মানুষের হাতে। সেটা আপনি কত বছর ধরছেন মোটামুটি? কারণ আমি একটা ইন্টারভিউতে আমাকে একজন বললো 2036-এর ভেতরে সব শেষ হয়ে যাবে, 7 লাখ মানুষ শুধু বেঁচে থাকবে যারা সৎ হবে। এরকম কিছু কি প্রেডিকশন দেখছেন? এরকম আমি কিছু দেখছি না। এটা মানে আমার কনফিডেন্স যে হ্যাঁ, আপস এন্ড ডাউনস হয়তো বেশ কিছু বছরের মধ্যে হবে, 8, 10, 12 বছরের মধ্যে, কিন্তু ফাইনালি যে ডিসিশনটা হবে না, ভারতবর্ষ কখনো ডিপ্রাইভ হবে না, একটা সঠিক পর্যায়ে এসে দাঁড়াবে, সেই ডিসিশনটা ঠিকই হবে। এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত। শেষ প্রশ্ন, নিজের প্রতি বিশ্বাস রাখার জন্য কোনো কিছু কি পড়তে বলবেন? নিজের প্রতি বিশ্বাস রাখার জন্য আজকে যেহেতু অডিয়েন্সরা দেখছে, এবং আমি একটাই রেমেডি বলবো, সেটা অবশ্যই কোনো স্টোন নয়, যে কোনো ক্ষেত্রে, যে কোনো প্রবলেমে, যে কোনো পরিস্থিতিতে নিজের সাথে কর্পূর মানে কর্পূর রাখেন, সেটা একটা পাউচে হোক আর পেপার প্যাকের মধ্যে হোক, অসম্ভব পরিমাণে কনফিডেন্স আপনাকে দিয়ে যাবে। নিজস্ব এক্সপিরিয়েন্স এবং প্রচুর প্রচুর ক্লায়েন্টের অভিজ্ঞতা থেকে আপনাদের সামনে এটা তুলে ধরবো, এবং আপনারা অবশ্যই এটাতে অনেকটাই বেনিফিটেড হবেন। ইন্ট্রোডাকশন এপিসোডে আমরা এতদূর গেলাম, প্রায় 13 মিনিট। এর পরের বার যখন যাব আমরা কেস টু কেস স্টাডিতে যাব। বাস্তুশাস্ত্রের জন্য কোথায় কোথায় গেলেন, ক্লায়েন্টের নাম জানতে চাইবো না, কিন্তু স্পেসিফিক কেসগুলো কিভাবে পড়লেন, এবং কোথাও গিয়ে যেমন আজকে উনি এখানে এসে ঢুকে বললেন যে আমার একটু প্রবলেম মনে হচ্ছে, এর বাস্তুশাস্ত্র উনি করে দিয়েছেন। এই যে কিছু সময়ের পরে প্রবলেমটা আসা বা ফেস করা বা ঢুকেই বোঝা, এটাও একটা সায়েন্স বলে মনে হয়। বিকজ গুড সেন্স ব্যাড সেন্স সব জায়গায় কাজ করে, গুড ফোর্স ব্যাড ফোর্স আমার মনে হয় সব জায়গায় থাকে, এবং তার উপরেই হয়তো কাজ। তাই যারা বিশ্বাস করেন, অবিশ্বাসে তাদের নিয়ে কথা হচ্ছে না, কিন্তু যারা বিশ্বাস করেন তাদের জন্য আজকের এই এপিসোড। ধন্যবাদ আপনাকে। নমস্কার।